আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি মাদকদ্রব্য আইন চলমান তাই না? আচ্ছা, কত বন্ধু ছিল কত ক্লাসে? নকুল, 9 পর্যন্ত মাদকদ্রব্য। 9। আমরা একজন সংখ্যাগুলো বলতে পারবেন? দুই দ্বারা যে সংখ্যাগুলো পড়াইছি, কে পারবেন? ভিতরে বলার দরকার আছে, যে সংখ্যাগুলো পড়াইছি শুধু এগুলা, মানে সংখ্যা ভিতরে বিশ্লেষণও করতে হবে না, শুধুমাত্র বলবেন যে এই সংখ্যাগুলো পড়ছি, পারা যাবে? আচ্ছা, দুইয়ের মাদকদ্রব্য আইন নিয়ন্ত্রণ কত হিসেবে অভিহিত হবে? আজকে বেশ কিছু দ্বারা পড়বো, আহ পরে রিভিশন দিব। ঠিক আছে, আগে মাদকদ্রব্য কিছুটা লম্বা একটা টান দিতে হবে, রিভিশন পরে হবে। ঠিক আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এটা 2018 হিসেবে অভিহিত হবে। ধারা হলো 1, দুই ধারা সংজ্ঞা সমূহ। 2-2 হলো অ্যাগনিস্ট, তাই না? 2-3 হলো অ্যানালগ, 2-4 হলো অ্যালকালয়েড। প্রত্যেকটা হলো আসক্তি সৃষ্টিকারী এবং মনোদৈহিক প্রতিক্রিয়া সৃষ্টিকারী। এগুলা আমি সাপোজ মানে এরকম আংশিক এই কথাগুলা আমার বিশ্বাস, যদি আল্লাহ পাকে সাহায্য থাকে আর কি, আমি যদি 4-5 বছরও না পড়ি আর আগামী সামনে আমার এই কথাগুলো মনে থাকবে। এর কারণ কি জানেন? কারণ আমি এগুলা শত শতবার পড়ছি, পড়াইছি, আলোচনা করছি। তো এটা বলার উদ্দেশ্য কি আপনাকে, মানে আপনিও যখন এটা আলোচনা করবেন আরেকজনের কাছে বলবেন, তখন এই কথাগুলো আপনার ভিতরে কি হয়ে যাবে? খুব সহজেই, হ্যাঁ, সেট হয়ে যাবে, কিন্তু বলবেন না সহজে। এই জন্য এই যে বারবার ভুলে যাওয়ার প্রবণতাটা কেন, যে মনে থাকতেছে না, একটা পড়লে আরেকটা ভুলে যাচ্ছি। এই যে আপনি যে একটা আজকে পড়ছেন আর 5-7 দিন এটা পড়ছেন না, হ্যাঁ, তাহলে আবার এটা বলতেছেন, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে আপনার বা 5-7 দিন কি লম্বা একটা গ্যাপ হয়ে যাচ্ছে। যেমন আজকে 15 দিন ধরে আপনার যে লাস্ট ফৌজদারি কার্যবিধি আইন, আজকে হচ্ছে কি বার? সোমবার। তাহলে এই শুক্র শনি রবি সোমবারের ভিতরে ফৌজদারি কার্যবিধি নিজে থেকে রিভিশন দিয়েছেন কারা? আছেন এরকম? যে আমি এই আগা লাস্ট 3 দিনে আমি ফৌজদারি কার্যবিধি রিভিশন দিছি। যদি দিয়ে না থাকেন, তাহলে আপনি কে দিচ্ছেন না দিচ্ছেন এটা আমার কাছে প্রমাণ করাটা বড় বিষয় না। ধরেন এই শুক্রবার গেল, শনিবার গেল, আজকে রবি, গতকালকে রবি, আজকে সোমবার, এই 4 দিনের গ্যাপ হয়ে গেছে, কিন্তু আপনি ফৌজদারি কার্যবিধি রিভিশন দেন নাই। তাহলে আপনি মনে করবেন যে পড়াশোনা, যে সঠিক নিয়মটা, এই সঠিক নিয়মে হয়তো আপনি নাই। ঠিক আছে, সঠিক নিয়মে আপনি নাই। 4 দিন হয়ে গেছে, একটা রিভিশন দিচ্ছেন না, এটা হতেই পারে না কখনো। এটা এখন এই মুহূর্তে পসিবল না। আচ্ছা, আজকে আর্জেন্টিনা ফুটবল খেলা আছে না? খেলা দেখবেন সবাই, হ্যাঁ? খেলা দেখবেন না? দেখবেন মাঝে মাঝে, অসুবিধা নেই। যদি আপনার মনের সাথে যুদ্ধ করে আবার পড়তে বসেন না, সবাই দেখতেছে যে আশেপাশে চিৎকার চেঁচামেচি হচ্ছে, যে আপনি আবার এই যে ক্লাসে পড়াতে বসে আছেন, না, এটার নাম পড়া না কিন্তু, বুঝছেন? আপনার যে বিষয়গুলো একদম এভারেজ যে বিষয়গুলো আছে, বা সবাই এখানে অংশগ্রহণ করছে, আমি না গেলে খারাপ লাগবে, এগুলো বাদ দেওয়ার দরকার নেই। সবকিছু বাদ দিয়ে দিতে হবে, লাইফ থেকে এরকম না আসলে। ঠিক আছে। তাহলে এগনিস্ট অ্যানালগ অ্যালকালয়েড, তাই না? 2-3-4, 2-এর পাশে হলো কি? অ্যালকোহল, নাকি? অ্যালকোহল। হাইড্রোকার্বন জাত হাইড্রোক্সিল মূলক জৈব যৌগে কোনো পদার্থ। 2-6 হলো আইসোমার, দুই বা ততোধিক সমগোত্রীয় পদার্থ যেগুলো একই উপাদান দ্বারা একই আনুপাতিক হারে কি গঠিত, একই আনুপাতিক হারে কি গঠিত হয়, যেগুলো পারমাণবিক বিন্যাসের কারণে বিভিন্ন তারতম্য গুণগত বৈশিষ্ট্যের বিভিন্নতা দেখা দেয়। 8-এ পড়াইছি ওয়াশ, হ্যাঁ, শর্করা শ্বেতসার সেলুলোজ জাতীয় পদার্থ।
যেগুলো পানি অথবা অন্য কোনো কিছুর সাথে মেশানো বা গাজানোর মাধ্যমে অ্যালকোহল মিশ্রিত উৎপাদিত কোনো দ্রবণ সেটাকে বলা হয় ওয়াশ। 2 আর 9 হলো কি? প্রথম খ গ শ্রেণীর মাদক দ্রব্য। 2 আর 10 হলো ক্ষমতাপ্রাপ্ত অফিসার। এই আইনের 23 ধারা যারা ক্ষমতাপ্রাপ্ত অফিসার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 2 আর 11 হলো চাষাবাদ। হ্যাঁ, উদ্ভিদ উদ্ভিদ বা অথবা কোনো বীজ অথবা চারা রোপণ বা বপন, যেখান থেকে মাদকদ্রব্য কি করা যেতে পারে, উৎপাদন বা সংগ্রহ করা যেতে পারে। 2 আর 12 পড়াইছি পরে মনে হয় চিকিৎসক নাকি? 2 আর 12 চিকিৎসক। 2 আর 15 হলো নিয়ন্ত্রিত বিলি তদন্তের বিশেষ কৌশল, সমস্ত অপরাধীদেরকে গ্রেপ্তার বা শনাক্ত করার একটা বিশাল কৌশল। 2 আর 15 19 নাকি পরে প্রিকারসর কেমিক্যাল। প্রিকারসর কেমিক্যাল মাদকদ্রব্য উৎপাদনের উপকরণ হিসেবে অপব্যবহার হইতে পারে, হ্যাঁ, এমন তফসিলে উল্লেখিত কোনো দ্রব্য। 2 আর 24 হলো বিয়ার, মল্ট ও হপ সহযোগে ব্রিউইং পদ্ধতিতে ব্রিওয়ারিতে প্রস্তুতকৃত অনন্য 0.5% অ্যালকোহল যুক্ত কোনো পানীয় বা তরল পদার্থ, তাই না? সেটাকে কি বলা হয়? বিয়ার। আর 2 আর 25 হলো ব্রিওয়ারি, অর্থাৎ বিয়ার প্রস্তুত করার যে স্থাপনা বা কলকারখানা, সেটাকে বলা হয় কি? ব্রিওয়ারি। 2 আর 25। 2 আর 29 মাদকদ্রব্য, তফসিলে উল্লেখিত কোনো মাদকদ্রব্য অথবা মাদকদ্রব্যের সাথে একত্রে সংমিশ্রণ দ্রবীভূত করা যায় ইত্যাদি। হ্যাঁ, গুরুত্ব সহকারে পড়তে হবে কিন্তু মাদকদ্রব্য আইন, মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন, প্রশ্ন আসার মতো। আমাদের কমন কয়েকটা আইনি প্রশ্ন আসার জন্য মাইনর অ্যাক্টের অল্প কিছু আইন, এগুলো নিয়ে খুব প্রশ্ন। ইন্সপেক্টরশিপের যে মাইনর অ্যাক্টের প্রশ্নগুলো হয়েছে দেখছেন না, মানব পাচারের প্রশ্ন, নারী শিশুর প্রশ্ন, তারপর হলো আপনার সাইবার সুরক্ষা অধ্যাদেশের প্রশ্ন, পর্নোগ্রাফির প্রশ্ন, তাই না? কমন যে আইনগুলো, সব আইন, সকল পরীক্ষার ক্ষেত্রে আমাদের পুলিশের এই জায়গাগুলাই, জো আইনের প্রশ্ন, হ্যাঁ, তারপরে হলো আপনার এই সড়ক পরিবহন, মাদকদ্রব্য, সাইবার, এই ইত্যাদি এই আইনগুলাই কমন আইন কিন্তু মূলত। আচ্ছা, মাদকদ্রব্য আইনের পরবর্তী ধারা হলো 2 আর 29 মাদকদ্রব্যের সংখ্যা। 2 আর 30 মাদকাস মাদকদ্রব্য অপরাধ। যে ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ বলতে এই আইনের উল্লেখিত কোনো অপরাধকে বোঝানো হবে। আর 2 আর 30 31 হলো মাদকাসক্ত। 3 হলো এই আইনের প্রাধান্য। মাদকদ্রব্য আইনের 4 হলো কি? অধিদপ্তরের নাকি? মানে অধিদপ্তর। 5 হলো অধিদপ্তরের কার্যালয় কোথায় থাকবে? ঢাকায়। 6 হলো কার্যাবলী। 7 8 জনবল নিয়োগ ইত্যাদি ইত্যাদি, এগুলো দরকার নেই। 9 অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন ইত্যাদি সংক্রান্ত নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ, তাই না? 9 এর 1 এর ক খ গ ঘ পারবেন? 9 এর 1 এর ক খ গ ঘ যদি পারেন, তাহলে 9 এর 2 এর ক খ গ ঘ পারবেন, তাই না? গুরুত্বপূর্ণ দ্বারা, কিন্তু অনেক প্রশ্ন হওয়ার মতো ক্যাপাসিটি এই 9 ধারা থেকে আছে। তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 9 রেখে বলতেছে কি? অ্যালকোহল ব্যতীত অন্যান্য যে মাদকদ্রব্য আছে না, এই মাদকদ্রব্য বা এগুলার কোনো মাদকদ্রব্যের সাথে জড়িত কোনো কি উদ্ভিদ ইত্যাদির কি করা যাবে না? 9 এর 1 এর ক, উৎপাদন করা যাবে না, প্রক্রিয়াজাতকরণ করা যাবে না। তারপরে কি? বহন, পরিবহন, আমদানি রপ্তানি করা যাবে না। 9 এর 1 এর খতে এগুলা কি করা যাবে না? ক্রয়, বিক্রয়, দখল, গ্রহণ, অর্পণ, প্রেরণ, হস্তান্তর ইত্যাদি করা যাবে না। গতে হলো সেবন, প্রয়োগ, ব্যবহার করা যাবে না। আর ঘতে হলো এই ক খ গ এর যে অপরাধগুলো আছে এগুলোর উদ্দেশ্যে কি করা যাবে না? পৃষ্ঠপোষকতা, সহায়তা, তারপরে হলো আপনার কি বলে, অর্থ বিনিয়োগ করা, এরপর হলো মিথ্যা ঘোষণা, হ্যাঁ, কোনো ধরনের প্রতিষ্ঠান স্থাপন ইত্যাদিও করা যাবে না। 9 এর 1 এর ঘ। আর 9 এর 2 আর 1-এর ক ক গ ঘ ভিতরে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা আছে কোথায় জানেন? পার্থক্যটা হলো, 1-এ হলো মাদক দ্রব্য, আর 2-এ কি? 2-এ হলো মাদক দ্রব্যের সাথে কি মাদকদ্রব্যের সাথে কি করা যেতে পারে, এর সাথে ব্যবহার করা যেতে পারে মাদকদ্রব্যের সাথে এরকম কোনো উপাদান, মাদকদ্রব্যের সাথে উৎস হইতে পারে এরকম কোনো কি উপাদান, যেমন প্রিকারসর কেমিক্যাল, হ্যাঁ, যেটা মাদকদ্রব্যের সাথে কি করা হয়, অপব্যবহার করা যেতে পারে, এরকম কোনো প্রিকারসর কেমিক্যাল সংক্রান্ত বিষয়। তাহলে ক খ গ গ আবার পড়তে হবে আগেরটার মতো, শুধু চাষাবাদ শব্দটা বাদ দিবেন কি? যেহেতু প্রিকারসর কেমিক্যাল চাষাবাদ করা হয় না, চাষাবাদ শব্দটা বাদ দিবেন, বাকি সব সেম। কি? প্রথমে হলো আপনার এই যে প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন, আমদানি রপ্তানি করা যাবে না। খতে হলো ক্রয়, বিক্রয়, দখল, প্রেরণ, গ্রহণ, অর্পণ, হস্তান্তর করা যাবে আলহামদুলিল্লাহ করা যাবে না। গতে হলো কি? প্রয়োগ, সেবন, ব্যবহার করা যাবে না। গতে হলো সাহায্য, সহযোগিতা ইত্যাদি করা যাবে না।
তাই না? তিনে বলতেছে নয়ের এক দুয়ে যাই থাকুক না কেন, কিসের প্রয়োজনে? আপনার তিনে কয়টা প্রয়োজনে মনে আছে? ওষুধ প্রস্তুতে, চিকিৎসার প্রয়োজনে, বৈজ্ঞানিক গবেষণা, শিল্পের কাঁচামাল ও মহাপরিচালকের বৈধ অনুমোদনে বৈধ কোনো কার্যক্রমের প্রেক্ষিতে কি করা যাবে? লাইসেন্স বলে এগুলা কি করা যাবে? লাইসেন্স বলে আপনার এই ধরেন ব্যবসা বাণিজ্য বা উৎপাদন রূপান্তর ইত্যাদি করা যাবে। পারমিট বলে, পারমিট বলে কি করা যাবে? সেবন করা যাবে, হ্যাঁ। পাস বলে কি করা যাবে? বহন করা যাবে। তবে আইন শৃঙ্খলা রক্ষা করার প্রয়োজনে, তাই না, কাউকে ধরলে মাদক সহ যদি ধরা হয়, তাহলে এগুলো আটক জব্দ বা ইত্যাদি কার্যক্রমের ক্ষেত্রে কি হবে না? এই লাইসেন্স পারমিট পাসের প্রয়োজন হবে না। আর চারে হলো যদি আপনার অনুমোদন দেয়, এটা নয়ের দুয়ে তিনে, তাহলে সেই ক্ষেত্রে এর কি করতে হবে? এর মোড়কের উপরে ক্ষতিকারক প্রভাব সম্পর্কে স্পষ্ট করে কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। আর নয়ের পাশে কি করতে পারবে? একজন চিকিৎসক, একজন চিকিৎসক তফসিলে উল্লেখিত পরিমাণ মাদকদ্রব্য আকাশপথে, স্থলপথে, জলপথে কি করতে পারবেন? পরিবহন করতে পারবেন চিকিৎসার প্রয়োজনে, হ্যাঁ। তাই না? ব্যবহার করতে পারবেন, কিন্তু এই সেবন করতে পারবেন বা এরকম কিন্তু না, ব্যবহার করতে পারবেন প্রয়োজন অনুসারে, অথবা প্রয়োগ করতে পারবেন। এই বন্ধ ছিল, এই বন্ধ ছিল না? আচ্ছা, তাহলে আগে কিছু দ্বারা আমরা পড়ে ফেলি, পরে দেখা যাবে না কি অবস্থা, ঠিক আছে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 10 ধারা, 9 ধারা যদি আপনারা ভালো করে বুঝেন তাহলে 10 ধারাটা মোটামুটি বুঝে ফেলার কথা। মাদকদ্রব্য আইন অনুসারে আমরা গত ক্লাসে বলছি যে একটা ব্যবস্থা হলো অ্যালকোহল ব্যতীত মাদকদ্রব্য সংক্রান্ত বিধান। যেমন গাঁজা, এর কি অ্যালকোহল আছে? অ্যালকোহল না। কিন্তু অন্য অন্য যেমন বিয়ার, অ্যালকোহল আছে না? তারপরে হচ্ছে আপনার ফেন্সিডিল, অ্যালকোহল আছে না? অ্যালকোহল আছে। তাহলে এইগুলা সংক্রান্ত বিধিনিষেধটা কত দ্বারা? 10 ধারা। আর মাদকদ্রব্য আইনের শাস্তির জায়গা অনেক ধারা আছে, 36 থেকে শুরু করে পরবর্তী ধারাগুলোতে শাস্তির বিধান আছে। তবে 9, 10 সংক্রান্ত কোনো বিধান যদি কেউ অমান্য করে, তাহলে তার শাস্তি মাদকদ্রব্য আইনে কত দাঁড়াতে হবে? 36 দাঁড়াতে হবে। কত দ্বারা? মাদকদ্রব্য আইনের 36 ধারা কেন্দ্রিক যে শাস্তির জায়গাটা, 36-এ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, 9, 10-এর মূল জায়গাগুলোর ক্ষেত্রে। আচ্ছা, আর বাকি অন্যান্য যেগুলো আছে অন্যান্য ক্ষেত্রে আলাদা শাস্তির বিধান হইতে পারে। তবে এই 9, 10টা বোঝাটা একটু গুরুত্বপূর্ণ বা জরুরি। তাহলে 9 দ্বারা আমরা কি পড়লাম? শাস্তির বিধান পড়লাম নাকি নিয়ম কানুন, বিধিবিধান? বিধিবিধান। কি সংক্রান্ত বিধিবিধান? অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্যের উৎপাদন বা ইত্যাদি সংক্রান্ত। আর 10-এ কি? অ্যালকোহল উৎপাদন ইত্যাদি সংক্রান্ত বিধিনিষেধ। 10-এর 1 বলতেছে কোনো ব্যক্তি লাইসেন্স, পারমিট বা ফাঁস ব্যতীত, কোনো ব্যক্তি লাইসেন্স, পারমিট অথবা কি ফাঁস, ফাঁস দিয়ে কি করবে? সেবন করবে, তাই না? মাদক সেবন করতে গেলে, অ্যালকোহল সেবন করতে গেলে, বিয়ার সেবন করতে গেলে কি লাগবে? পাস লাগবে না? লাগবে তো নাকি? জীবনও পাস লাগবে না। কি লাগবে? পারমিট। এটা মনে রাখতে হবে কিন্তু। আর বহন করতে গেলে কি লাগবে? ফাঁস। বহন করতে গেলে ফাঁস। আর এটা ব্যবসা বাণিজ্য ইত্যাদি করতে গেলে কি লাগবে? লাইসেন্স। বুঝছেন? 3টা বিষয় কিন্তু মনে রাখবেন। আচ্ছা, ইন্নালিল্লাহ। এই ভূমিকম্প হচ্ছে?
আচ্ছা, শুনতে পাচ্ছি। ভালো ভূমিকম্প হয়েছে, আমি যেখানে বসা একদম মানে দুইবারই আমার চেয়ারটা মানে আপনাদের দিকে হয়েছে। টের- ঢাকাতে যারা আছেন তারা টের পাইছেন। আমি কিছু আবার চেয়ার ধাক্কা খাইতেছে কি, আমি ভয় পেয়ে গেছি কিন্তু শক্ত দুইটা ধাক্কা দিছে চেয়ারে। আল্লাহু একবার। আচ্ছা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পড়তেছিলাম আমরা কত দ্বারা? 10 দ্বারা, হ্যাঁ। 10। আমরা আগে একবার আগের ভূমিকম্পের হিস্টোরি মনে আছে না, কিছুদিন আগে খুব ভয় পাইছিলাম বুঝছেন। ওর পর থেকে এখন ভূমিকম্প খুব ভয় লাগে আমার। আল্লাহরই তো ভয় পায় অনেক বেশি, কিন্তু এই আজব গজব গুলা আর বেশি ভয় লাগে। আল্লাহ হেফাজত করুক সবাইকে, বলেন আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 10-এ বলতেছে কোনো ব্যক্তি কি করতে পারবে না, লাইসেন্স, পারমিট বা পাস ব্যতিরেকে নিম্নের কাজগুলো করতে পারবে না। 1 নাম্বার, কোনো ডিস্টিলারি অথবা ব্রিওয়ারি স্থাপন করতে পারবে না, ব্রিওয়ারি। তাহলে ডিস্টিলারি তো বুঝছেন, ডিস্টিলারি বুঝেন নাই, ব্রিওয়ারি। আর ডিস ওদিন বলছিলাম কিন্তু, ব্রিওয়ারি মানে কি, যেখানে বিয়ার তৈরি করা হয় সেই স্থাপনাটা। আর ডিস্টিলারি যেখানে কি তৈরি করা হয়, অ্যালকোহল তৈরি করা হয়। অ্যালকোহল তৈরি করার যে স্থাপনা সেটাকে কি বলা হয়? ডিস্টিলারি। আর তাহলে বোঝার চেষ্টা করেন এর সম্পর্কটা কোথায়। ডিস্টিলারিতে তৈরি করা হবে অ্যালকোহল, তাই না? আর সেই অ্যালকোহল দেয়া তৈরি করা হবে কি, বিয়ার। বিয়ার, তাই না? তাহলে প্রথমে ডিস্টিলারি দরকার। তাহলে আপনার ডিস্টিলারি দরকার আগে নাকি বিওয়ারি আগে দরকার? ডিস্টিলারি যদি না হয় তাহলে তো অ্যালকোহল তৈরি করতে পারবে না। তাহলে অ্যালকোহল যখন তৈরি করবে তারপর বিওয়ারি স্থাপন করে ওইখানে কি প্রস্তুত করবে? অ্যালকোহল দিয়ে বিয়ার প্রস্তুত করবে। ঠিক আছে। তাহলে 10-এর কতগুলা কথা, প্রথম কথা হলো বিওয়ারি বা ডিস্টিলারি স্থাপন করতে পারবে না। এরপরে এখানে আরো কয়টা কথা আছে, 7টা কথা আছে। 7টা কথা কি জানেন? এই যে আগে যেমন 4টা কথা ছিল না, 10-এর ক খ গ ঘ, এখানে এই কথাগুলোকে বেঙ্গি কি করছে, বড় করছে। যদি আপনি এখানে 10টা আলাদাভাবে নিতে নাও পারেন, খুব চাপ পড়বে না। তবে এসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা যারা দিবেন, যারা মাদকদ্রব্য আইনে 36-এর চার্ট ভালো করে নিতে নিতে হবে এরকম টার্গেট করছেন, তারা একটু নিয়ে নেবেন। তখন মূল বই অনুসারে যখন চার্ট পড়বেন তো খুব সহজে চার্টটা আপনার মাথায় কি হয়ে যাবে, ক্যাপচার হয়ে যাবে কিন্তু। ঠিক আছে। এখানে 8টা কথা আছে। তাহলে কতে বিওয়ারি বা ডিস্টিলারি স্থাপন করা যাবে না? বিওয়ারি বা ডিস্টিলারি স্থাপন করা যাবে না কত? ক। আর খতে বলতেছে কি করা যাবে না, ওই যে আগেরটা, এটা উৎপাদন। বুঝছেন? ওই যে 10-এর 9-এর 1-এর কয়ের যে প্রথম কথাটা, কি করা যাবে না এটা? উৎপাদন অথবা প্রক্রিয়াজাতকরণ করা যাবে না। উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ছিল কোথায়, 9-এর 1-এর ক। ওইখানে উৎপাদন প্রক্রিয়াজাতকরণের সাথে আরো কি ছিল, বহন পরিবহন ছিল কি না? তাহলে বহন পরিবহনটা চলে আসছে কোথায়? বহন পরিবহন আমদানি রপ্তানি চলে আসছে গতে। কোথায়? গ। অর্থাৎ যারা একটু বুদ্ধিমান, বুদ্ধিমান সবাই নিঃসন্দেহে, আহ, বুদ্ধিমান বলবো না, কি বলবো, যারা মানে পড়া খুব গভীরে নেওয়ার চেষ্টা করে তারা কিন্তু আগের ধারাটার সাথে মিলাই নিবে। তাহলে 10-এর 1-এর ক খে বেঙ্গে এখানে কয়টা হয়েছে জানেন? 3টা। কয়টা হয়ে গেছে? 9-এর 1-এর ক কে বেঙ্গে 10-এর কয়টা হয়েছে একে? 3টা। যেমন 9-এর 1-এর কতে কি ছিল, ওই যে ধরেন আপনার এখানে চাষাবাদ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ যে জায়গাটা আছে, এটা তো ওই যে অনেকটা ইয়ের মতোই, ব্রিওয়ারির মতো, এগুলো করা যাবে না, তাই না? ওইখানে তো হবে। তারপরে কি অংশ আছে? উৎপাদন প্রক্রিয়াজাতকরণ। তারপরে কি? বহন পরিবহন, আমদানি রপ্তানি। এরপর আবার চলে যান 9-এর 1-এর খ। ওইখানে কয়টা আছিল? ক্রয় বিক্রয় দখল গ্রহণ প্রেরণ হস্তান্তর না? এখানে আবার এটাকে ব্যাংকে কয়টা করছে, গতে করছে সরবরাহ। কি করা যাবে না? সরবরাহ, বিপণন, ক্রয় অথবা কি করা যাবে না, বিক্রয় করা যাবে না। আচ্ছা, তাহলে সরবরাহ, বিপণন, ক্রয় বিক্রয় করা যাবে না। এরপরে কি বলা যাবে না? ধারণ, অধিকার, দখল, সংরক্ষণ, গুদামজাতকরণ, প্রদর্শন মানে কি?
নয়ের একের ক্ষয়ের যে কথাটা আছে এটা দুইটাকে কথা ভেঙে এখানে কটা করে ফেলছে, একটাকে ভেঙে দুইটা করে ফেলছে। তাহলে আপনি সহজে কি বলবেন? গতে বলবেন এটা কি করা যাবে না, এটা হচ্ছে আপনার সরবরাহ বা ক্রয় বিক্রয় করা যাবে না। এবং ওতে গিয়ে বলবেন এটা দখল সংরক্ষণ ইত্যাদি করা যাবে না। এরপর আবার নয়ের একের গতে কি ছিল? সেবন প্রয়োগ ব্যবহার। এখানে কি বলতেছে? চতে গিয়া সেবন প্রয়োগ ব্যবহার করা যাবে না। কয়টা গেল? ছয়টা। 7 নম্বরে এসে ছতে বলতেছে ওষুধ প্রস্তুত হিসেবে বা ওষুধের কোনো অ্যালকোহল জাতীয় কোনো ওষুধ প্রস্তুতের উপাদান হিসেবে কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। কোনো অ্যালকোহল জাতীয় ওষুধ প্রস্তুতে উপাদান হিসেবে কি করা যাবে না, অর্থাৎ ওষুধ প্রস্তুতে ওষুধ তৈরির কাজে কি করা যাবে না? অ্যালকোহল ব্যবহার করা যাবে না। আর লাস্টেরটা কি? ওই যে নয়ের একের ঘ, নয়ের দুইয়ের গর মতো এগুলোর জন্য চেষ্টা, সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, প্রতিষ্ঠান স্থাপন ইত্যাদি কোনো কিছুই করা যাবে না। তাহলে আমি আটটা বলি, এখন সিম্পলি আপনি শুনেন। প্রথমে ব্রিওয়ারি বা ডিস্টিলারি স্থাপন করা যাবে না। ক খতে হলো উৎপাদন প্রক্রিয়াজাতকরণ করা যাবে না। গতে হলো বহন পরিবহন আমদানি রপ্তানি করা যাবে না। ঘতে হলো ক্রয় বিক্রয়, কি ক্রয় বিক্রয় সহজভাবে মনে রাখেন ইত্যাদি করা যাবে না। উহাতে হলো এটা হস্তান্তর প্রক্রিয়াজাতকরণ দখল ইত্যাদি করা যাবে না। ছতে হলো সেবন প্রয়োগ ব্যবহার করা যাবে না। ছতে হলো ওষুধে ব্যবহার করা যাবে না। বর্গীয় জ হলো চেষ্টা সহযোগিতা করা যাবে না। বুঝাইতে পারছি? আর যদি মনে করেন না আমার তো এইভাবে পড়ার মতো সময় এখন নাই, বয়সও হয় নাই, তাহলে আমি এইভাবে পড়তে চাই না, তাহলে আমি কি করব? মাদকদ্রব্য আইনে 10-এর 1 অ্যালকোহল কি করা যাবে না? ক্রয় বিক্রয় দখল গ্রহণ প্রেরণ অর্পণ হস্তান্তর কি বলে বিওয়ারি ডিস্টিলারি স্থাপন সাহায্য সহযোগিতাতে কিছুই করা যাবে না। টোটাল কত? 10-এর 1। বুঝাইতে পারছি? 10-এর 1। আর এইখানে 10-এর 1-এর একটা ব্যাখ্যা আছে যে ডিস্টিলারি বলতে বোঝাবে অ্যালকোহল উৎপাদনের যে কোনো স্থাপনা বা কারখানা। হ্যাঁ, লেখা আছে না? অ্যালকোহল তৈরি করার যে স্থাপনা সেটাকে কি বলা হয়? সেটা কি বলা হয়? ডিস্টিলারি। এটি এমসিকিউ প্রশ্নের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। পারবেন না ইনশাল্লাহ? আর 10-এর 2 কিসের মতো জানেন? মাদকদ্রব্য আইনের 9-এর 3-এর একটা অংশ ছিল না, যে লাইসেন্স পারমিট ফাঁস বলে ইত্যাদি তৈরি করতে পারবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু কার জন্য লাগবে না? আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বৈধ দালিলিক প্রমাণে কমন সার্টিফিকেট নিয়ে ইত্যাদি ইত্যাদি তারা যদি দখল করে জব্দ করে গ্রহণ প্রেরণ হস্তান্তর স্থানান্তর করে, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে না? অ্যালকোহল সংক্রান্ত কোনো লাইসেন্স পারমিট পাশের বিধান দরকার হবে না। বুঝাতে পারছি? এটা কত? 10-এর 2। 10-এর 2। পারবেন? তাহলে 2টা রূপ আবার বলতেছি গুরুত্বপূর্ণ দ্বারা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 10-এর 1। একটু চেষ্টা করেন তো, চোখটা বন্ধ করে, যে আমি 8টা কথা মিলাই ফেলবো। একটু চেষ্টা করেন, 10-20 সেকেন্ড সময় দিলাম, দেখেন কয়টা মিলে দেখেন। চেষ্টা করে, কাজে লাগবে কিন্তু, সত্যি বলছি কাজে লাগবে। বিশ্বাস করেন আর নাই করেন, কাজে লাগবে কিন্তু, ঠিক আছে? ওকে, না বাবা, বসো ওখানে, বসা তো বাবা, ওখানে বসো। 8টার ভিতরে 5-7টা 6টা মিলে গেলে তো হয়ে যায় মোটামুটি। তাহলে কতে হলো কি? বিওয়ারি বা ডিস্টিলারি স্থাপন করা যাবে না। খতে উৎপাদন উৎপাদন ইত্যাদি করা যাবে না। গতে বহন পরিবহন আমদানি রপ্তানি করা যাবে না। ঘতে ক্রয় বিক্রয়, হ্যাঁ কি করা যাবে না? ক্রয় বিক্রয়, এটুকু কি মনে রাখে? অনেকগুলো কথা আছে, আপনি কি লিখবেন? যে এটা ক্রয় অথবা বিক্রয় করা যাবে না। মধ্যে কি? এটা দখল সংরক্ষণ গুদামজাতকরণ ইত্যাদি করা যাবে না। ছোতে হলো সেবন প্রয়োগ ব্যবহার করা যাবে না। ছোতে নিয়ে যাও, গে যাও। ছোতে হলো কি করা যাবে না? ওষুধের প্রস্তুতের কাজে ব্যবহার করা যাবে না। বর্গীয় জ কিসের মতো? 9-এর 1-এর ঘ এর মতো, 9-এর 2-এর ঘ এর মতো, তাই না? চেষ্টা সহযোগিতা করা যাবে না। আর এখানে এই দ্বারার উদ্দেশ্য পূরণ কল্পে ডিস্টিলারি, হ্যাঁ ডিস্টিলারি বলতে বোঝায় কি?
অ্যালকোহল তৈরির স্থাপনা বা কলকারখানা। ওকে। আর 10-এর 2 কি আমরা আবার পড়বো, নাকি ওই যে 9-এর 3 যে পুলিশের অংশটা রেহাই পাইছে ওই অংশের মতোই? ওই অংশের মতো যে জিনিসটা ফ্রি, এটাকে নতুন করে আমাদের বলার কোনো দরকার নাই। এই, এরপর আসেন মাদকদ্রব্য আইনের 11 ধারা। তাহলে তখন আমরা পড়লাম অ্যালকোহল উৎপাদন, ক্রয়, বিক্রয়, দখল, গ্রহণ, প্রেরণ, অর্পণ, হস্তান্তর ইত্যাদি সংক্রান্ত বিধান। এখন আমরা পড়ব অ্যালকোহল পান সংক্রান্ত বিধান। কি সংক্রান্ত? অ্যালকোহল পান ইত্যাদি সম্পর্কিত বিধিনিষেধ। খুবই গুরুত্বপূর্ণ ধারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 11-এ বলতেছে কি করতে পারবে না, মানে অ্যালকোহল পান সংক্রান্ত বিধিনিষেধ, কারা খেতে পান করতে পারবে, কারা পারবে না, এই সংক্রান্ত বিধিনিষেধ এখানে বলা আছে। পারমিট ব্যতীত কোনো ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবে না। অ্যালকোহল পান করতে পারবে না নিম্নের কোনটা সঠিক? ক লাইসেন্স ব্যতীত, খ পারমিট ব্যতীত, এটা কার আমারটা, লাইসেন্স ব্যতীত, ক পারমিট ব্যতীত, আমি নিয়ে আসছি, ফার্স্ট ব্যতীত, গ। সঠিক উত্তর কি হবে? 2 নম্বরটা সঠিক হবে। পারমিট ব্যতীত কোনো ব্যক্তি কি করতে পারবে না? অ্যালকোহল পান করতে পারবে না। ফার্স্ট কিন্তু বহনের জন্য, নিয়ে যাওয়া আসা করার জন্য, লাইসেন্স ব্যবসা বাণিজ্যের জন্য। আর পারমিট কিসের জন্য? সেবন করার জন্য, পান করার জন্য ইত্যাদি। আচ্ছা, একজন সরকারি মেডিকেলের, বুঝেন, প্রথমে হলো পারমিট ব্যতীত কেউ কি করতে পারবে না? পান করতে পারবে না। তাহলে চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন অথবা সরকারি মেডিকেলের সর্বনিম্ন একজন সহযোগী অধ্যাপকের অনুমতি ব্যতীত কোনো মুসলমানের ক্ষেত্রে, কার জন্য? চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন অথবা সরকারি মেডিকেলের একজন সর্বনিম্ন সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র ব্যতীত কোনো মুসলমানকে অ্যালকোহল পান করার জন্য পারমিট প্রদান করা যাবে না। কথা স্পষ্ট এন্ড ক্লিয়ার? কিরকম? প্রথমে হলো পারমিট ছাড়া কেউই পারবে না। চিকিৎসার প্রয়োজনে, মুসলমানদের জন্য আবার নির্ধারণ করে দিছি কিন্তু এখানে, বুঝছেন? চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন লিখতে পারবে কি অ্যালকোহলকে ওষুধ হিসেবে, অথবা একজন সরকারি মেডিকেলের সর্বনিম্ন কি সহযোগী অধ্যাপক লাগবে, এটা কি করার জন্য? ব্যবস্থাপত্র হিসেবে কি অ্যালকোহল পান করার অনুমতি দিতে পারবে। ঠিক আছে? যদি কি হয়, চিকিৎসার প্রয়োজন হয়, পারবে কি না? সিভিল সার্জনও পারবে, সরকারি মেডিকেলের অন্যান্য সহযোগী অধ্যাপক পারবে চিকিৎসার প্রয়োজনে। তাহলে কথাটা কিভাবে নিবেন? যদি চিকিৎসার প্রয়োজনে কি মুসলমানকে অ্যালকোহল পান করার অনুমতি দেওয়া যেতে পারে? কথা বলেন। পারে? অবশ্যই পারে, কেন পারে না? পারে, যদি সিভিল সার্জন অনুমতি দেয়, সরকারি মেডিকেলের অন্যান্য সহযোগী অধ্যাপক অনুমতি দেয়। কথাটা 2 ভাবে আপনাকে বুঝতে হবে, না তো প্রশ্ন করতে পারবেন না পরে। এই হলো 11-1। 11-2 বলতেছে মুচি, মেতর, ডুম, চা শ্রমিক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, মুচি, মেতর, ডুম, চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী কর্তৃক তারি ও পুচুই পান করার ক্ষেত্রে এবং রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পার্বত্য জেলার অন্যান্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা ঐতিহ্যগতভাবে প্রচলিত ও প্রস্তুতকৃত মদ পান করার ক্ষেত্রে উপধারা 1-এর কোনো কিছুই কি হবে না? প্রযোজ্য হবে না। তাহলে এইখানে 2-এ যারা আছে তারা কি খাইতে বলছে নাকি খাইতে পারবে না? তারা খাইতে পারবে, অ্যালকোহল নিতে পারবে, পান করতে পারবে, খাওয়া বলা যাবে না, পান। শর্ত কি? মুচি, মেতর, লাস্কারে যারা ডুম, চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা তারি এবং পুচুই এগুলা পান করতে পারবে, তারি এবং পুচুই এগুলা। আচ্ছা, আপনারা অনেকে চিনতে পারেন হয়তো এগুলা, অনেকে আবার নাও চিনতে পারেন। আর রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি যারা আছে বা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, তাদের ঐতিহ্যগতভাবে তৈরি যেটা আছে, ঐতিহ্যগতভাবে তৈরি বা প্রস্তুতকৃত মদ পান করার ক্ষেত্রে কি লাগবে না? পারমিট লাগবে না, চিকিৎসকের পরামর্শও লাগবে না। অর্থাৎ 11-1 ধারার বিধান তাদের ক্ষেত্রে কি হবে না? প্রযোজ্য হবে না। 2, 3-এ বলতেছে কোন, আপনার এইখানে 1-এ এবং মাদকদ্রব্য আইনের 1-এ যাই কিছু থাকুক না কেন, কোন লাইসেন্সকৃত বারে বসে, কোন লাইসেন্সকৃত বারে বসে কি করতে পারবে? দেশি নাগরিক পারবে? দেশি নাগরিক লাইসেন্সকৃত বারে বসিয়া পারমিটধারী কোনো দেশি নাগরিক পারমিট নিয়ে কি
কোনো দেশি নাগরিক অথবা বিদেশি নাগরিকের ক্ষেত্রে পারমিট লাগবে না, তারাও অ্যালকোহল পান করতে পারবেন। 11-3 ক। তো লাইসেন্সকৃত বারে বসিয়া বিদেশি নাগরিক, পারমিটধারী ও দেশি নাগরিক যারা আছেন তারা অ্যালকোহল পান করতে পারবেন। আছে কারো? আছে কারো আপনাদের লাইসেন্স পারমিট আছে? আচ্ছা, এরপরে আসেন 11-3 খ। এখানে বলতেছি কি জানেন, কোন কূটনৈতিক পাসপোর্টধারী বৈদেশি নাগরিক শুল্ক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ফাঁস বইধারী। কূটনীতিক পাসপোর্টধারী বিদেশি নাগরিক মানে কি যেই সেই? না। হ্যাঁ, এরা কোনো সাধারণ নাগরিক না, কূটনীতিক পাসপোর্ট নিয়ে আসছে, তাই না? আচ্ছা, ডিপ্লোম্যাটিক এজেন্সি এরা। তাহলে কূটনীতিক পাসপোর্টধারী বিদেশি নাগরিক অথবা নাগরিক শুল্ক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ফাঁস বইধারী। তাহলে শুল্ক বিভাগ থেকে কি করছে, তাদেরকে বৈধ ফাঁস দিয়ে দিছে, তাই না? অথবা কি প্রচলিত ব্যাগেজ রুলস একটা অ্যাক্টই আছে, ব্যাগেজ রুলস একটা আলাদা আইনই আছে, যাই হোক আমাদের এটা এত বোঝার দরকার নাই। ব্যাগেজ রুলস দ্বারা স্বীকৃত ব্যক্তির ক্ষেত্রে অ্যালকোহল পান, আমদানি রপ্তানি ক্রয় কোনো কিছুর ক্ষেত্রে কোনো কিছু কি হবে না, প্রযোজ্য হবে না। তাহলে এতক্ষণ শুধু পান সংক্রান্ত পড়ছেন, এখন 11-3 গতে এসে বলতেছে কূটনৈতিক পাসপোর্টধারী বিদেশি নাগরিক শুল্ক বিভাগ কর্তৃক বৈধ ফাঁসধারী অথবা ব্যাগেজ রুলস দ্বারা, মানে এটা ভিআইপি ব্যক্তিরা, ব্যাগেজ রুলস দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তি যারা আছে তারা যদি পান করবে তা না, তারা কি করতে পারবে, তারা দখলেও রাখতে পারবে, বিদেশে যাওয়ার সময় নিয়েও যাইতে পারবে, বিদেশ থেকে আসার সময় লাগেজে করে কি করতে পারবে, দেশেও নিয়ে আসতে পারবে। আর কি করতে পারবে, আমদানি রপ্তানিও করতে পারবে। তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আপনি যাই দেখেন, এক বোতল খালি নিয়ে দেখেন লাগেজের ভিতরে, বিদেশে যাওয়ার সময় আসার সময় থাকবে চাকরি, চাকরি থাকবে না, আপনিও থাকবেন না, কিন্তু অনেকেই নিয়ে যাওয়া আসা করতে পারে, সমস্যা নাই। এই বাকি যেটা আছে লাগবে না। তাহলে সহজ কথা, তিনটা কি নেবেন? 11-1, পারমিট ছাড়া পান করতে পারবে না। চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন, সরকারি মেডিকেলের অন্যান্য সহযোগী অধ্যাপক কি করতে পারবে, চিকিৎসার প্রয়োজনে অনুমতি দিতে পারবে, এভাবে পড়তে পারেন। অথবা কোনো মুসলমানের ক্ষেত্রে ব্যবস্থাপত্র হিসেবে তারা ছাড়া অন্য কেউ প্রদান করতে পারবে না। 11-1, 11-2, একে যাই থাকুক না কেন মুছি মেতর ডুম চা শ্রমিক ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের তারি বা পুচুই পান করার ক্ষেত্রে, রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি জেলায় যারা আছে বা অন্য অন্য ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের ঐতিহ্যগতভাবে তৈরি মদ পান করার ক্ষেত্রেও কি হবে না, এই বিধান প্রযোজ্য হবে না। আর কি বলতেছে, 3 কতে বলতেছে লাইসেন্সকৃত কি কোনো বারে বসিয়া বিদেশি নাগরিক, তাহলে বার হইতে হবে লাইসেন্সকৃত নাকি? তাহলে কোনো লাইসেন্স প্রাপ্ত বারে বসিয়া, তাহলে যে জায়গাটা বৈশা খাবে এটা লাইসেন্স লাগবে ব্যবসা করার, যারা খাবে তাদের লাগবে কি, সে পান করার জন্য তাদের কি লাগবে, পারমিট। তাহলে যারা যেখানে বৈশা খাওয়া হবে তাদের পান করা হবে তাদের লাগবে লাইসেন্স, আর যারা পান করবে তাদের কি লাগবে, পারমিট। আর বিদেশি নাগরিকও কি করতে পারবে, অ্যালকোহল পান করতে পারবে। আর খতে এরা হচ্ছে বিশেষ ব্যক্তি, কূটনৈতিক পাসপোর্টধারী বিদেশি নাগরিক, ব্যাগেজ রুলস দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তি অথবা শুল্ক বিভাগ কর্তৃক বৈধ ফাঁসধারী ব্যক্তির ক্ষেত্রে বহন পরিবহন সংরক্ষণ সেবন পান কোনো কিছুর ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। 12 দ্বারা চিকিৎসক ব্যতীত কোনো ব্যক্তি, অ্যালকোহল যেটা আছে, এই চিকিৎসক ব্যতীত অন্য কোনো ব্যক্তি কোনো মাদকদ্রব্য ওষুধ হিসেবে ব্যবস্থাপত্র প্রদান করতে পারবেন না। তাহলে মাদকদ্রব্যকে ওষুধ হিসেবে ব্যবস্থাপত্র দিতে পারেন মাদকদ্রব্যের মহাপরিচালক ক, জেলা ম্যাজিস্ট্রেট খ, কোন মাদকদ্রব্যের বিশেষজ্ঞ ব্যক্তি গ, নাকি চিকিৎসক? চিকিৎসক কোন চিকিৎসক, হোমিও চিকিৎসক, ডেন্টাল চিকিৎসক? চিকিৎসক বলতে সব চিকিৎসক যারা আছে এই আইনের, আমরা পড়লাম যে কত দ্বারা, 12 ধারার চিকিৎসক, মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসক, ডেন্টাল বিভাগের চিকিৎসক, হোমিও চিকিৎসক যারা আছে তারা কি করতে পারবেন। তাহলে চিকিৎসকের ওইখানে এমসিকিউ কেন পড়াইলাম, এই জন্য পড়াই যে চিকিৎসক বলতে এরা সবাই। তাহলে ব্যবস্থাপত্র কি করতে পারবে না, মাদকদ্রব্যকে ব্যবস্থাপত্র হিসেবে লেখা যায়, লিখতে পারবে, চিকিৎসক পারবে। আর এই ব্যবস্থাপত্র দিয়ে সারা জীবন সে মাদকদ্রব্য কি করবে, কিনতে থাকবে আর পান করতে থাকবে নাকি?
না, 12-2 বলতেছে, 12-2 বোঝা যাচ্ছে। 12-2 কতবার এই ব্যবস্থাপত্র দিয়ে কতবার ক্রয় করতে পারবে সে? একবার মাত্র, একবারের বেশি কি করতে পারবে না। এই ব্যবস্থাপত্রের ভিত্তিতে একবারের অধিক মাদকদ্রব্য ক্রয় করা যাবে না। সেটা মাদকদ্রব্য আইনের 12-2। এমসিকিউ প্রশ্ন কিন্তু দুইটা থেকে হইতে পারে। তাহলে মাদকদ্রব্যকে ওষুধ হিসেবে ব্যবস্থাপত্রে নির্দেশ প্রদান করার ক্ষমতা কার? চিকিৎসকের। আর এটা যদি প্রদান করা হয় তাহলে ব্যবস্থাপত্রের ভিত্তিতে একবারের অধিক সময় মাদকদ্রব্য ক্রয় করা যাবে না। এরপরে মাদকদ্রব্যের 13 থেকে 18 পর্যন্ত হলো লাইসেন্স সংক্রান্ত বিধান। কি সংক্রান্ত? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 13 থেকে 18 পর্যন্ত টোটাল জায়গাগুলো হলো কি সংক্রান্ত? লাইসেন্স সংক্রান্ত আলোচনা। এমসিকিউর জন্য বেশি জরুরি, লিখিত পরীক্ষার প্রশ্নের জন্য একটু কম। কিন্তু মাদকদ্রব্য আইনটি গুরুত্বপূর্ণ, যেহেতু প্রশ্ন যে কোনো জায়গা থেকে হতে পারে। নেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 13 ধারা, লাইসেন্স ইত্যাদি। লাইসেন্স কে দিবে? তাহলে লাইসেন্স, পারমিট বা পাস বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে মহাপরিচালক বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার কর্তৃক কি করা হবে? প্রদান করা হবে। সহজ কথা, পেঁচাবো না কিন্তু। মহাপরিচালক বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী নির্ধারিত শর্তে লাইসেন্স, পারমিট বা ফাঁস কি করতে পারবে? প্রদান করতে পারবে। ধারা কত? 13-1। এটার জন্য, লাইসেন্সের জন্য যে নির্দিষ্ট সময়, সেই সময় পর্যন্ত এটার মেয়াদ বলবৎ থাকবে, অথবা তারিখ, এটার তারিখ প্রদানের তারিখ থেকে সংশ্লিষ্ট অর্থবর্ষ সমাপ্ত না হওয়া পর্যন্ত বলবৎ থাকতে পারে। অর্থাৎ এটার মেয়াদ কতদিন? লাইসেন্সে উল্লেখিত সময় বা অর্থ বছর পর্যন্ত কি থাকবে? এটার মেয়াদ বলবৎ থাকবে। ঠিক আছে। 2, তবে কোনো লাইসেন্স অথবা পারমিট একাধিক ক্রমে 3 বছর যদি নবায়ন না করা হয় তাহলে পুনরায় নবায়নযোগ্য হবে না। তাহলে 13 দ্বারা এমসিকিউ প্রশ্নগুলো পড়ে ফেলেন, ছোট্ট করে শেষ। লাইসেন্স, পারমিট, পাস কে প্রদান করবেন? জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার, নাকি মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা? হ্যাঁ, এটা সঠিক। মহাপরিচালক বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কি করবেন? প্রদান করবেন। এটার মেয়াদ, এটা লাইসেন্সে উল্লেখিত যে সময়, এই সময় পর্যন্ত, অথবা নির্দিষ্ট অর্থ বছর পর্যন্ত এর মেয়াদ কি থাকবে? বলবৎ থাকবে। তাই না? কত বছর একাধারে নবায়ন না করলে আর নবায়নযোগ্য হবে না এটা। যদি টানা 3 বছর এটা নবায়ন না করা হয়, মেয়াদ চলে গেছে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আর কি করা যাবে না? এটাকে আর নবায়ন করা যাবে না। যদি পারমিট একাধিক ক্রমে 3 বছর নবায়ন না করা হয় তাহলে পরবর্তী এটা পুনরায় নবায়নযোগ্য হবে না। এমসিকিউ প্রশ্ন আসতে পারে। 13। 14 দ্বারা হলো লাইসেন্স প্রদানের ক্ষেত্রে শর্ত সাপেক্ষ বা বিধিনিষেধ অন্য জায়গাগুলোর চাইতে তুলনামূলক একটু কম গুরুত্ব আমরা দিতে পারি, এখানে অসুবিধা নেই, তবে এমসিকিউ প্রশ্ন এখান থেকে হয়েছে কিন্তু। লাইসেন্স সংক্রান্ত আলোচনা হলো 13। লাইসেন্স প্রদান ইত্যাদি সংক্রান্ত বিধিনিষেধের আলোচনা দ্বারাগত 14। তাই না? কি কি বিধিনিষেধ, অর্থাৎ কাকে বা কাদেরকে লাইসেন্স প্রদান করা যাবে না। তাহলে কোনো ব্যক্তি লাইসেন্স অথবা পারমিট প্রাপ্তির যোগ্য হইবেন না যদি, তাহলে কোনো ব্যক্তি লাইসেন্স, পারমিট বা ফাঁস পাওয়ার যোগ্য হবে না। কয়টা কারণে? 3টা কারণে। তিনি নৈতিক স্খলনজনিত অপরাধের দায়ে কয় মাস? নৈতিক স্খলনজনিত অপরাধের দায়ে 3 মাস কারাদণ্ডে দণ্ডিত হয়, যার মেয়াদ এখনো কতদিন অতিবাহিত হয় নাই? 5 বছর অতিবাহিত হয় নাই। নৈতিক স্খলনজনিত অপরাধের দায়ে কারাদণ্ড যদি হয় 3 মাস, যার মেয়াদ 5 বছর অতিবাহিত হয় নাই, যদি অর্থদণ্ড হয় 500 টাকা, যার মেয়াদ এখনো 5 বছর অতিবাহিত হয় নাই, তাকে লাইসেন্স অথবা পারমিট ফাঁস প্রদান করা যাবে না। এটা হলো 14-1-ক। খতে হলো যদি কোনো ব্যক্তি কোনো অপরাধের দায়ে দণ্ডিত হন, তাহলে যারা অপরাধের দায়ে দণ্ডিত তাদেরকে প্রদান করা যাবে না। এটা হলো খ। গতে হলো যে ব্যক্তি লাইসেন্স পারমিটের কোনো শর্ত ভঙ্গ করছেন এবং তার জন্য লাইসেন্স পারমিট কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে একবার, তাদেরকে প্রদান করা যাবে না। সহজ না একদম? কি সহজ? 3টা কথা, যে এই আইনে নিম্নলিখিত ব্যক্তিদেরকে লাইসেন্স বা পারমিট বা পাস প্রদান করা যাবে না। কি কি? ক, নৈতিক স্খলনজনিত অপরাধের জন্য 3 মাস 500 টাকা অর্থদণ্ড বা কারাদণ্ড হয়েছে, এখনো 5 বছর শেষ হয় নাই,
দেওয়া যাবে না। অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তি, দেওয়া যাবে না। এই আইনের অধীনে শর্ত ভঙ্গ করার জন্য তার লাইসেন্স কি হয়ে গেছে, একবার বাতিল হয়ে গেছে, তাদেরকে আর কি করা যাবে না, এই লাইসেন্স পারমিট ইত্যাদি ফাঁস প্রদান করা যাবে না। ধারা হলো 14 ধারা। আর 15 ধারা হলো শর্তে ভঙ্গে ব্যবস্থা। লাইসেন্স ইত্যাদির শর্ত যদি ভঙ্গ করে তাহলে ব্যবস্থা কি? প্রথমবার যদি কেউ শর্ত ভঙ্গ করে তাহলে তাকে কারণ দর্শানোর একটা সুযোগ দিবে। কি দিবে? প্রথমবার যদি কোনো ব্যক্তি এরকম একটা কাজ করে তাহলে সেই ক্ষেত্রে তাকে কি করবে, ভবিষ্যতে যেন এরকম আর কাজ না করে হলফনামার মাধ্যমে অঙ্গীকার, একটা হলফনামার মাধ্যমে একটা কি নিবে, একটা মুসলেকা বা অঙ্গীকার, অথবা মুসলেকা গ্রহণ করিয়া 1 লক্ষ অনূর্ধ্ব 1 লক্ষ টাকা জরিমানা আদায় পূর্বক অভিযোগের আপোষ নিষ্পত্তি করতে পারবে। তাহলে প্রথমবার কি করবে, একটা হলফনামা নিবে, বা হ্যাঁ কি নিবে, একটা, তার কাছ থেকে এরকম কাজ যেন আর না করে, লাইসেন্সের শর্ত যেন অমান্য না করে হলফনামার মাধ্যমে অঙ্গীকার, অথবা একটা মুস্তাকা নিবে, কিভাবে, অনূর্ধ্ব 1 লক্ষ টাকা জরিমানা আদায় পূর্বক আপোষ নিষ্পত্তি করবে। তাহলে কি একদম শুধু নিষ্পত্তি? তাহলে মুসলেকা, হলফনামা, অঙ্গীকার, এরপরে কি, অনূর্ধ্ব 1 লক্ষ টাকা একটা জরিমানা নিয়ে কি করছে, নিষ্পত্তি করে দিছে প্রথমবার। এটা এটা হলো আপনার 15-এর ক। দ্বিতীয়বার শর্ত ভঙ্গ করলে লাইসেন্স পারমিট অথবা পাস কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। লাইসেন্স পারমিট অথবা পাস কি হবে, বাতিল হবে। এটা হলো 15-এর ক এবং খ। দুইয়ে বলতেছে, ধরেন কোনো ব্যক্তি লাইসেন্স পারমিট অথবা পাস নিয়ম বা শর্ত কি করছে, ভঙ্গ করে ফেলছে। কি করছে, ভঙ্গ করছে। এই জন্য অভিযোগের জন্য যদি কোনো ব্যক্তির দখল হইতে কোনো বাজেয়াপ্তযোগ্য কোনো মাদকদ্রব্য বা বস্তু জব্দ ইত্যাদি করা হয়, তাহলে 1-এর ক অনুসারে প্রথমে কি করা হয় না, এটা তার কাছ থেকে একটা ক্ষতিপূরণ নিয়ে নিষ্পত্তি করা হয় নাই। কি করা নাই? ওই যে 1-এর ক, যেটা 15-এর ক, এরকম নিষ্পত্তি করা হয় নাই। তাহলে সেই ক্ষেত্রে কি করা হবে, যদি উক্ত ব্যক্তি মাদকদ্রব্য সংরক্ষণের জন্য বৈধ অধিকারপ্রাপ্ত হন, তাহলে আটককারী অফিসার তাহার নিয়ন্ত্রণকারী, আমি সহজে বলি এই কথাটা, যেমন ধরেন আমি একটা মাদক দ্রব্যের বিজনেস করি, কি আমার লাইসেন্স কিন্তু একটা বার আছে, বারে কি আছে, প্রচুর পরিমাণ বিয়ার আছে ইত্যাদি, তাই না? লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছি না, লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছি। তাহলে প্রথমবার যদি আমি শর্ত ভঙ্গ করি, তাহলে 15-এর কতে আইসা আমাকে হুঁশিয়ারি দিবে, ভবিষ্যতে আর এরকম করেন না, 1 লক্ষ বা তার কম টাকা জরিমানা নিয়ে নিষ্পত্তি করে ফেলতে পারে। ঠিক আছে। দ্বিতীয়বার শর্ত ভঙ্গ করলে কি করবে, লাইসেন্স পারমিট ইত্যাদি বাতিল করে দিবে, যে আপনি ব্যবসায় করতে পারবেন না। ঠিক আছে। এটা হলো 15-এর ক খ। 15-2 বলতেছে, যদি কোনো ব্যক্তি লাইসেন্স পারমিট পাস ইত্যাদি সংক্রান্ত বিধান অমান্য করে 1-এর ক এর যে অভিযোগ নিষ্পত্তি করছিল 1 লক্ষ টাকা জরিমানা নেয়া, এটা নিষ্পত্তি করার কোনো সুযোগ নাই, তাহলে কি করবে, আমাকে গ্রেফতার করে ফেলবে। কি করবে জানেন, আমি তো আপনার এই লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছি, দেখতেছে প্রকৃতপক্ষে তার লাইসেন্স তো আছে, শর্ত হয়তো অমান্য করছে, কিন্তু প্রকৃতপক্ষে এই বিয়ার গুলা, ফেন্সিডিল গুলো তার দখলে রাখার কি আছে, অধিকারী আছে। তাহলে এটা কি করবে, আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তারা কথা বলে এটার সমপরিমাণ একটা মূল্য, এটা বাজেয়াপ্ত না করে, ধ্বংস না করে কি করবে, বলবে এটা বাজেয়াপ্ত করে ধ্বংস করে লাভ নেই, এটা তো সে কিনে নিয়ে আসছে লাইসেন্স নিয়ে। তাহলে এটা সমপরিমাণ একটা মূল্য কি করবে, আমার কাছ থেকে নিয়ে এই বস্তুগুলা, দ্রব্যগুলো আবার কি করবে, আমার দখলে দেওয়া যাবে। আর এই অর্থটা কি করবে, সরকারি কোষাগারে জমা দিয়ে দিবে। মানে কি, ধরেন আমার দোকানে কি আছে, 10 লক্ষ টাকার বিয়ার আছে, তাহলে এই টাকায় এটা বাজেয়াপ্ত হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, কি করছে না করে, কি করছে, এই 10 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে এটা আবার আমাকে কি করে গেছে, দিয়ে গেছে আমাকে এই পণ্যটা। বুঝাইতে পারছি? এটা হলো 15-এর কত, 2 দ্বারা। 15-2। তাহলে এখন কি দিয়ে গেছে, আমার আমার আমি কি রাখার অধিকার প্রাপ্ত আছি কি না? কেন আছি? কারণ আমি তো বিজনেসটা করার জন্য অনুমোদন আমার আছে। এই জন্য এই পণ্যটা যেহেতু এটা ক্রয় করা হয়েছে, এটা ধ্বংস না করে কি করছে, এটা আমার বাজেয়াপ্ত না করিয়া, ধ্বংস না করিয়া, আমার কাছ থেকে এটা সমপরিমাণ কি নিয়ে নিছে, অর্থ নিয়ে নিছে, নিয়ে সরকারি কোষাগারে জমা দিয়ে দিছে। বুঝাইতে পারছি বিষয়টা? তো লাভটা কি হলো জানেন? লাভ হয়েছে কি, লাভ হয়েছে মানে এই জিনিসটা মানে ধ্বংস হয় নাই, বাজেয়াপ্ত হয় নাই। ঠিক আছে। অর্থাৎ এটা এটা সরকারের একটা অতিরিক্ত লাভ হয়ে গেল আর কি। এই হলো বিষয়। এটা নিয়ে তো টেনশন করার দরকার নেই। তাহলে 15 দ্বারা আপনারা এটা পড়তে পারেন, শর্ত ভঙ্গ করলে প্রথমবার ক্ষতিপূরণ আদায় করে মীমাংসা করতে পারবে, দ্বিতীয়বার বাতিল করে দিবে। ওকে। মাদকদ্রব্য আইনের পরবর্তী ধারা হলো 16 ধারা। কত ধারা? 16। এটা হলো লাইসেন্স বাতিল করা।
লাইসেন্স কি করা, দুইটা কারণে মাদকদ্রব্যের লাইসেন্স কি করা হইতে পারে। এই আইনে যাই থাকুক না কেন, কোনো ব্যক্তি লাইসেন্স পারমিট পাস যদি শর্ত অমান্য করে, অথবা যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধের জন্য দণ্ডিত হয়, তাহলে সেই ক্ষেত্রে লাইসেন্স পারমিট বা পাস প্রদানকারী অফিসার কারণ দর্শানোর সুযোগ দিয়া লাইসেন্স পারমিট পাস বাতিল করতে পারবে। তাহলে কি কারণে মাদকদ্রব্যের লাইসেন্স পারমিট পাস বাতিল করা হয়? যদি কোনো ব্যক্তি লাইসেন্স পারমিট ফাঁসের শর্ত কোনো ভঙ্গ করে, অথবা মাদক দ্রব্যের অপরাধের দায়ে কি হয়, দণ্ডিত হয়, তাহলে লাইসেন্স বা পারমিট বা পাস প্রদানকারী কর্তৃপক্ষ কি করতে পারবে, কারণ দর্শানোর সুযোগ দিয়া বাতিল করে ফেলতে পারবে। ধারা হলো কত, 16-1। দুইয়ে বলতেছে, যখন উপধারার একের আদেশ দ্বারা কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হবে বা বলবে আপনি এটা বাতিল করে দিছেন, আমি মানি না, খুশি মানে আমি এটা মানবো না, তাহলে কি করতে পারবেন, তিনি আদেশ প্রাপ্তির তারিখ থেকে 30 দিনের ভিতরে কি করবেন, আপিল করবেন। যদি মহাপরিচালকের নিচে কেউ এটা করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মহাপরিচালক বরাবর আপিল করবেন। মহাপরিচালক যদি নিজেই এটা বাতিল করে থাকেন, তাহলে আপিল কার কাছে করবেন, সরকারের কাছে করবেন। তাহলে মাদকদ্রব্যের লাইসেন্স যদি বাতিল হয়, পারমিট ফাঁস বাতিল হইলে যার লাইসেন্স পারমিট ফাঁস বাতিল হবে, সে আপিল কার কাছে করতে পারবে, হাইকোর্ট বিভাগের কাছে, দায়রা আদালতে, ক খতে হলো মহাপরিচালকের নিকট, তাই না? ধর কতে হলো আপনার হাইকোর্ট বিভাগ, খতে হলো মহাপরিচালক বা সরকার, গতে হলো দায়রা আদালত, এরকম অপশন দেওয়া থাকবে, তাই না? তাহলে মহাপরিচালকের নিকটও করতে পারবে, অথবা সরকারের কাছেও। তাহলে সরকারের কাছে কখন করবে, যদি মহাপরিচালক নিজে বাতিল করে। আর মহাপরিচালকের নিচে অতিরিক্ত মহাপরিচালক বাতিল করলে আপিল কার কাছে করবে, মহাপরিচালকের কাছে। আর আপিল কর্তৃপক্ষের আদেশই কি হবে, চূড়ান্ত আদেশ হিসেবে গণ্য হবে, এটার বিরুদ্ধে আর মামলা দায়ের করা যাবে না, আর আপিল করা যাবে না। সো আমরা এখানে যে বিষয়টা পড়বো এটা একদম ভেরি সিম্পল। লাইসেন্স পারমিট পাশের শর্ত অমান্য করলে, মাদকদ্রব্য অপরাধের দায়ে দণ্ডিত হলে কি হবে, পারমিট পাস বাতিল হয়ে যাবে। আর এই ব্যক্তি কতদিনের ভিতরে আপিল করতে পারবে, এই ব্যক্তি বাতিলের তারিখ থেকে 30 দিনের ভিতরে কি করতে পারবে, আপিল করতে পারবে। কত এটা, মাদকদ্রব্য আইনের 16 ধারা। তাহলে 16 ধারা, দেন 13 হলো লাইসেন্স, 14 হলো লাইসেন্স কাকে দেওয়া যাবে যাবে না, 15 হলো শর্ত ভঙ্গের ব্যবস্থা, 16 হলো লাইসেন্স কি করা, লাইসেন্স পারমিট পাস বাতিল করা, 17 হলো লাইসেন্স পারমিট পাস কি সাময়িকভাবে স্থগিতকরণ। কতদিনের জন্য স্থগিতকরণ করবে, 15 দিন, 30 দিন, কতদিন, 60 দিন, তাহলে অনধিক 60 দিন সময়ের জন্য। তাহলে আমরা বাতিল পড়লাম, তো কেন পড়লাম, বাতিল শর্ত অমান্য অথবা অপরাধের দায়ে দণ্ড হলে। আর লাইসেন্স পারমিট ফাঁস সংক্রান্ত যদি কোনো ব্যক্তি কি করে, এই সংক্রান্ত কর্তৃপক্ষের যে শর্তে তাকে প্রদান করছিল, যদি সেই শর্তগুলো সে অমান্য করে, তাহলে লিখিত আদেশ দ্বারা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে লাইসেন্স পারমিট অথবা 60 দিনের জন্য সাময়িকভাবে কি করা যাবে, স্থগিত করা যাবে। তাহলে লাইসেন্স পারমিট পাস কেন স্থগিত করা হয়, অপরাধের দায়ে দণ্ডিত হলে, নাকি এগুলা শর্ত অমান্য করলে, নাকি দুইটাই সঠিক, শর্ত অমান্য করলে। কি করলে, শর্ত অমান্য করলে। কতদিনের জন্য, অনধিক 60 দিন বা অনূর্ধ্ব 60 দিন সময় পর্যন্ত এটা কি করতে পারেন, সাময়িকভাবে স্থগিত করতে পারেন, 17 রেক। আর যখন 17 রেকে এটা স্থগিতের জন্য নির্দেশ প্রদান করবে, ওই ব্যক্তি যদি আদেশে সংক্ষুব্ধ না হয়, তাহলে তিনি আপিল করতে পারবে কতদিনের ভিতরে, 30 দিনের ভিতরে। দুই, ওই যে কতে হলো মহাপরিচালকের নিচে হইলে মহাপরিচালকের কাছে, দুইয়ের খতে হলো মহাপরিচালক নিজে স্থগিত করলে কার কাছে, সরকারের কাছে। বাকিগুলো সেম, অর্থাৎ 17-2 ক খ 3, আহ, এবং 16-2 ক 3 সেম কথা। তাহলে 16 এবং 17-এর ভিতরে পার্থক্যটা কি, 16 এবং 17, দিছিলেন কি, মেসেজ কি দিছিলেন? তাই নাকি? আচ্ছা, আমি তো জানি না, আমি তো মেসেজ সিন করে না দেখলাম। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কি বলতেছিলাম, 17 এবং 16 মধ্যে পার্থক্য কি বলেন? 16 হলো বাতিল, 17 হলো কি স্থগিতকরণ। বাতিল হয় দুইটা কারণে, লাইসেন্স অমান্য করার কারণে, আরেকটা কি,
আর এটা অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার জন্য, এই অপরাধে। আর স্থগিত হয় কেন? শর্ত অমান্য করার জন্য। ঠিক আছে। আপিলের সময়সীমা দুইটাই কতদিন? আপিলের সময়সীমা দুইটাই 30 দিন। দুইটাই কি দিন? 30 দিন। এখন প্রশ্ন দেখি কি পড়ছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অনুসারে লাইসেন্স, পারমিট বা ফাঁস বাতিল হয় কত ধারায়? কত ধারায় বাতিল হয়, বাতিল করা যায়? কোন ধারায় বলেন? বুঝে শুনে উত্তর দেন, এখন হলো পরীক্ষা। কোন ধারায়? হ্যাঁ, কয়টা ধারায়? কয়টা ধারায়? কোন ধারায়, কয়টা ধারায়? 16 ধারায়, তাই না? 16 ধারায় না? 16 ধারায়। কিন্তু যারা 15 এবং 16 দুইটাই বলছেন, তাদের উত্তর সুন্দর। তাদের উত্তর কি? সুন্দর। 15 ধারাতেও কি হয়? দ্বিতীয়বার শর্ত ভঙ্গ করলে লাইসেন্স বাতিল করা যায়। 16 ধারাতেও বাতিল করা যায়। যদি পরীক্ষার প্রশ্ন আসে মাদক দ্রব্যের লাইসেন্স বাতিল কখন করা যায়, তাহলে যারা শুধু 16 ধারা লিখবে তারা অর্ধেক নাম্বার পাবে। যারা 15 ধারাও লিখবে, শর্ত অমান্য করে প্রথমবার শর্ত সাপেক্ষে আপুস করবে, দ্বিতীয়বার কি করতে পারবে? বাতিল করতে পারবে। পারা যায় কি না? যায় না। এইভাবে চিন্তা করতে হবে যে সঠিক ধারা কোনগুলা। ঠিক আছে। এগুলো মাদকদ্রব্য আইনের 17 ধারা। লাইসেন্স সংক্রান্ত আরেকটা ধারা হলো কত? 18 ধারা। এটা খুব গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি ধারা 39 ব্যতীত, 39 ব্যতীত, এখন হিসাব বাদ। 39 মানে কি জানেন? তল্লাশি গ্রেপ্তারের ক্ষমতাপ্রাপ্ত অফিসার যদি অন্যায়ভাবে তল্লাশি করে, গ্রেপ্তার করে, আটক করে, মানে আমরা পুলিশ অফিসার যারা আছি, ঠিক আছে, আমাদের জন্য বলা হয়েছে, আমরা ব্যতীত অন্য অন্য যারা আছে, ধরো 39 এখানে পড়ে নাই, তাহলে যদি কোনো ব্যক্তি 39 ধারা যারা আছে সরকারি কর্মচারী, মাদকদ্রব্য আইনের 39 ধারা কার্যক্রমের সাথে যে সমস্ত ব্যক্তিরা জড়িত আছে, সেই সমস্ত ব্যক্তিরা, ওই ব্যক্তিগুলো হচ্ছে এরকম ব্যক্তি যে তল্লাশির জন্য, গ্রেপ্তারের জন্য, আটকের জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হয়ে যদি আইন বিরুদ্ধে কেউ কাজ করে, তাহলে আমরা পুলিশরা তল্লাশি করতে পারি, আটক করতে পারি, গ্রেপ্তার করতে পারি, তাই না? আমরা ছাড়া অন্যরা কি করতেছে? যদি এই আইনের অধীনে কোনো অপরাধের কোনো ধারায় দণ্ডিত হয়, তাহলে আগ্নেয়াস্ত্র অথবা যানবাহন চালকের লাইসেন্স প্রদান করা যাবে না, এবং থাকলে তা বাতিল হয়ে যাবে। তার মানে কি? মাদকদ্রব্য আইনের 39 ধারা ব্যতীত অন্য কোনো ধারায় দণ্ডপ্রাপ্ত হইলে, তাহলে 39 ধারা যারা দণ্ডপ্রাপ্ত হবে তারা কি? সরকারি কর্মচারী, ধরেন পুলিশ। এছাড়া অন্য কোনো ব্যক্তি যদি অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত হয়, তাহলে তার আগ্নেয়াস্ত্র অথবা মোটর যানের চালকের লাইসেন্স প্রদান করা যাবে। তাহলে মাদক দ্রব্যের অপরাধের যারা দণ্ডিত তাদেরকে কি করা যাবে না? মোটর যানের লাইসেন্সও প্রদান করা যাবে না, আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান করা যাবে না। শুধু তাই নয়, থাকলে কি হয়ে যাবে? এগুলা বাতিল হয়ে যাবে। প্রদানও করা যাবে না, থাকলে কি হয়ে যাবে? এটা বাতিলও হয়ে যাবে। বাতিল হয়ে যাবে। ধারা কত? 18-1। 18 দিয়ে বলতেছে, উপধারা 1-এর অধীনে যদি কোনো ব্যক্তির লাইসেন্স বাতিল হয়, অথবা, কেন বাতিল হয়েছে? ওই যে ইত্যাদির কারণে, দণ্ডিত হয়েছে এই কারণে, তবে সেই ক্ষেত্রে কি করবেন? লাইসেন্স বাতিল হওয়ার তারিখ হইতে 15 দিনের মধ্যে লাইসেন্স প্রদানকারী অফিসার নিকটস্থ থানায় এটা কি করবেন? জমা প্রদান করবেন। কি জমা প্রদান করবেন? লাইসেন্সটা। কি লাইসেন্স? বাতিল হয়ে গেছে, মোটরযানের লাইসেন্স বাতিল করবেন। কি করবেন? থানা জমা দিয়ে দিবেন না? জমা দিবেন। অস্ত্রের লাইসেন্স জমা দিবেন। যদি অস্ত্রের লাইসেন্স হয়ে থাকে, তাহলে অস্ত্র সহ জমা দিতে হবে। কি করতে হবে? আগ্নেয় অস্ত্রটা সহ জমা দিতে হবে। ধারা কত? ধারা হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 18-2 ধারা। আজকে এমনিতেও অনেকেই মেসেজ করছেন, খেলা দেখবে, দ্বিতীয় ব্যাচে একটা ক্লাস আছে দণ্ডবিধি 76 থেকে শুরু হবে, প্রতিরক্ষার জায়গাগুলো থেকে। ঠিক আছে, অসুবিধা নাই। ক্লাসের জায়গাগুলা এখন আমরা খুব, ও আপনাদের যে মেসেজটা ওই ব্যাচেও দিছি গতকালকে, আজকে রাত্রে পেয়ে যাবেন প্রশ্নগুলো ইনশাল্লাহ। আপনাদের এই ব্যাচেও 3টা প্রশ্ন দেওয়া হবে, একসাথে পিডিএফ করে দিয়ে দিব। ওই ব্যাচেও একসাথে দিব। 3টা পরীক্ষার উত্তর একসাথে পিডিএফ করে আপনারা আমাকে দিবেন, এবং এটা 3 দিনের ভিতরেই শেষ করবেন। ঠিক আছে। অর্থাৎ পরীক্ষার জায়গার গুরুত্ব বৃদ্ধির জন্য, হাতের লেখাটাকে আমি আর একটু সংশোধন করার জন্য এটা চাচ্ছি, এবং আপনার অলসতাটা দূর করার জন্য, এবং পরীক্ষাটা যে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো অনুধাবন করার জন্যই এখন 3টা, কখনো এরকম হবে 4টা প্রশ্ন একসাথে করে পরীক্ষা নিব, 4 দিনে টানা 4টা পরীক্ষা দিবেন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? অর্থাৎ আপনি এখন প্রচন্ড ব্যস্ত সময় পার করতে হবে। হ্যাঁ, একটু খেলা দেখবেন, সেটা ভিন্ন কথা, অসুবিধা নেই, কিন্তু মাথায় রাখতে হবে যে আমার পরীক্ষার সময় একদমই কি শূন্য কেটে। ঠিক আছে, প্রচুর পরীক্ষা দিতে হবে এই সময়টার ভিতরে। আপনাদের আজকে আর সময় নিব না। ওই ব্যাচে টাইম দিয়ে দিস অলরেডি, এডমিন মেসেজ একটু আগে দিছিল আজকে, কারণ ওরা অনেকেই বলছিল আজকে খেলা দেখবে। আপনাদের যাতে সুযোগ হয় দেখবেন, যদি ভালো না লাগে দেখবেন না। ঠিক আছে। তাহলে আগামীকালকে এগুলোর বিস্তারিত রিভিশন দিয়ে আমরা নতুন জায়গা শুরু করবো ইনশাল্লাহ 19 থেকে। ঠিক আছে।
থাক আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। দণ্ডবিধির ক্লাস আছে, যাদের সুযোগ থাকবে জয়েন করবেন, এখন লিঙ্ক দিচ্ছি।